হিমু হুমায়ূন আহমেদের প্রিয় চরিত্রের একটি। যখন হুমায়ূন আহমেদ হিমুকে নিয়ে কিছু লেখেন, নিজেকে তার হিমু মনে হয়, এক ধরনের ঘোর অনুভব করেন। এই ব্যাপারটা অন্য কোনো লেখার সময় তেমন করে ঘটে না। হিমুকে নিয়ে তাঁর প্রথম লেখা ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী লেখার সময় তিনি ব্যাপারটা প্রথম লক্ষ্য করেন। দ্বিতীয়বারে তিনি লেখেন দরজার ওপাশে। তখনও একই ব্যাপার। কেন এরকম হয়? মানুষ হিসেবে তিনি যুক্তিবাদী। হিমুর যুক্তিহীন রহস্যময় জগৎ একজন যুক্তিবাদীকে কেন আকর্ষণ করবে তার জানা নেই। হুমায়ূন আহমেদ বলেছিলেন, তিনি যদি কখনো জানতে পারেন তবেই পাঠকদের জানাবেন। মানুষকে বিভ্রান্ত করতে আমার খুব ভালো লাগে। সম্ভবত আমি মহাপুরুষের পর্যায়ে পৌঁছে যাচ্ছি, মানুষকে বিভ্রান্ত করতে পারছি। রূপার সঙ্গে আমার পরিচয় সূত্র হচ্ছে বিভ্রান্তি। পৌষ মাস কিংবা মাঘ মাস কিংবা অন্য কোনো মাসও হতে পারে, তবে শীতকাল এটুকু মনে আছে, আমার গায়ে ছিল গেরুয়া রঙের চাদর, সোনালি রঙের স্কার্ফ মাথায় জড়ানো বলে দূর থেকে রূপার চুলগুলি মনে হচ্ছিল সোনালি। দেখলাম সে আমার দিকে এগিয়ে আসছে। আমি বসে আছি ইউনিভার্সিটি লাইব্রেরির বারান্দায়, বসেছি ছায়ার দিকে। শীতকালে সবাই রোদে বসতে ভালোবাসে, আমিও বাসি, তবু ছায়াময় কোণ বেছে নিয়েছি, কারণ ওই দিকটায় ভিড় কম। আমি লক্ষ্য করছি রূপা আসছে। আমি তাকে চিনি, তার নাম জানি, সে যে গাড়িটাতে আসে তার নম্বরও জানি। শুধু আমি না, ক্লাসের সব ছেলেই জানে। সবাই কোনো না কোনো ছলে রূপার সঙ্গে কথা বলেছে, অনেকেই তার বাসায় গেছে, অতি উৎসাহী কেউ তার জন্য নোট এবং বইপত্র জোগাড় করেছে। রূপা হচ্ছে সেই ধরনের মেয়ে যার জন্য চাঁদা তুলে কিছু একটা করতে কারোর আপত্তি থাকে না। ছেলেরা গভীর আগ্রহ এবং আনন্দ নিয়ে এদের সঙ্গে মেশে এবং জানে এই জাতীয় মেয়েদের সঙ্গে তারা কখনোই খুব ঘনিষ্ঠ হতে পারবে না। এরা যথাসময়ে বাবা মার পছন্দ করা একটি ছেলেকে বিয়ে করবে। রূপা আমার সামনে এসে দাঁড়ালো। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি আপনি করছেন কেন? আমাকে অস্বস্তিতে ফেলার জন্য? আমি এত সহজে অস্বস্তিতে পড়ি না। বসো রূপা। অনেকদিন থেকেই আপনার সঙ্গে আমার কথা বলার ইচ্ছা। কথা বলো। কেন কথা বলার ইচ্ছা তা তো জিজ্ঞেস করলেন না। জিজ্ঞেস করলাম না, কারণ কেন কথা বলার ইচ্ছা তা আমি জানি। তুমি লক্ষ্য করেছো যে আমি তোমার প্রতি তেমন কোনো আগ্রহ বোধ করিনি, গায়ে পড়ে কথা বলতে যাইনি, টেলিফোন করিনি, হঠাৎ বাসায় উপস্থিত হইনি। ব্যাপারটা তোমার অহংকারে লেগেছে। সুন্দরী মেয়েরা খুবই অহংকারী হয়, তারা সব সময় তাদের চারপাশে একদল মুগ্ধ পুরুষ দেখতে চায়। তোমার কথা মোটেও ঠিক না, আমি সেজন্য আসিনি। আমি শুনেছি তুমি ভবিষ্যতের কথা বলতে পারো, হাত দেখতে পারো, অলৌকিক কিছু ক্ষমতা তোমার আছে। আমি সেই সম্পর্কে জানতে চাই। আমার সঙ্গে মিথ্যা কথা বলার দরকার নেই, সত্যি করে বলো, তোমার এই জাতীয় কোনো ক্ষমতা আছে? আছে। কি ধরনের ক্ষমতা? আমার কাছে একটা নদী আছে, যে কোনো সময় সেই নদীটাকে বের করতে পারি। এসব আজে বাজে কথা বলে লাভ নেই। তুমি আমাকে কনফিউজ করতে পারবে না। আমার সম্পর্কে কি তুমি কিছু বলতে পারো? অবশ্যই পারি। তুমি একটা লাল গাড়িতে করে আসো, গাড়ির নাম্বার ঢাকা ভ 8782। আর বলবো? বলো। খুব ছোটবেলায় তুমি ইলেকট্রিকের তারে হাত দিয়ে দুহাত পুড়িয়ে ফেলেছিলে। কি করে বললে? অলৌকিক ক্ষমতায়। অলৌকিক ক্ষমতা না চাই। আমার এই গল্প সবাই জানে। আমি অনেকের কাছে এই হাত পুড়ে যাওয়ার গল্প করেছি। আমার মনে হয় আমাদের ক্লাসের সব ছেলে এই গল্পটা জানে। তুমি তাদের একজন কারো কাছ থেকে শুনেছো, ঠিক না? হ্যাঁ ঠিক। তাহলে তোমার কোনো ক্ষমতা টমতা নেই? না, তবে একটা নদী আছে, নদীটার নাম ময়ূরাক্ষী। আবার ফাজলামি করছো? ফাজলামি করছি না, নদীটা সত্যি আছে। এবং আমার কোনো ক্ষমতা নেই যে তাও ঠিক না, কিছু ক্ষমতা আছে। কেমন? যেমন ধরো, আজ তোমাকে নিতে গাড়ি আসবে না, তোমাকে রিক্সা নিয়ে ফিরতে হবে। এটা ঠিক হয়েছে, কাকতালীয় ভাবে বলে ফেলেছো। আমাদের গাড়ির সাইলেন্সার পাইপ গতকাল নষ্ট হয়ে গেছে। এছাড়াও আমি বলতে পারি তোমার হ্যান্ডব্যাগে কত টাকা আছে। কত আছে? 100 টাকার নোট আছে 2টা, একটা 20 টাকার নোট, নতুন 1 টাকার নোট আছে 7টা, কিছু খুচরা পয়সা, কত বলতে পারছি না। ব্যাগ খুলে তুমি গুনে দেখো ঠিক বললাম কিনা। আমি গুনতে চাই না। গুনতে চাও না কেন? গুনলে দেখা যাবে তুমি ঠিক বলনি, তখন আমার মনটা খারাপ হবে। তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে এটা বিশ্বাস করতে আমার ভালো লাগছে। চারিদিকে এত সব সাধারণ মানুষ, এর মধ্যে একজন কেউ থাকুক যে সাধারণ নয়, অসাধারণ। তুমি গুনে দেখো না।
করে হলো? কি করে তুমি বলতে পারলে? আমি জানি না রূপা, মাঝে মাঝে কাকতালীয় ভাবে আমার কিছু কিছু কথা মিলে যায়। আচ্ছা আমি যাই। অনেকদিন পর রাস্তায় হাঁটছি। গরমটা ভালো লাগছে, গায়ের ঘামের গন্ধ ভালো লাগছে। কঠিন রোদের আলাদা একটা মজা আছে। এফডিসির কাছে রেল ক্রসিং এ দাঁড়িয়ে আছি, ট্রেন যাবে সেই দৃশ্য দেখব। ছুটন্ত ট্রেনের সঙ্গে মনের একটা অংশও ছুটে যায়, সে অনুভূতি অন্যরকম। ট্রেন কখন আসবে জানি না, অপেক্ষা করতে আমার কোনো অসুবিধা নেই। হাতে রাত 8টা পর্যন্ত সময়। আমি আগ্রহ নিয়ে চারপাশ দেখছি। একটা রিকশায় মায়াকাড়া চেহারা শ্যামলা মেয়ে বসে আছে। বৈশাখের দুর্দান্ত রোদেও মেয়েটা রিকশার হুড তোলেনি, রোদে ভাজা ভাজা হচ্ছে। মেয়েটাকে দেখেই মনে হচ্ছে সে কাঁদতে কাঁদতে এবং চোখের পানি মুছতে মুছতে আসছে। প্রকৃতি মানুষের জন্য আলাদা ব্যবস্থা করেছেন। দুঃখ পেলে মানুষ কাঁদবে, তার চোখে পানি আসবে, এবং আনন্দ পেলে সে হাসবে, তার দাঁত দেখা যাবে। এই ব্যবস্থা। প্রকৃতি এই কাজটা কেন করল? আমার ধারণা প্রকৃতি এই ব্যবস্থা করেছে যেন মানুষ তার দুঃখ এবং আনন্দ লুকাতে না পারে, যেন অন্যরা টের পেয়ে যায়, দুঃখ এবং আনন্দ ভাগ করার জন্য এগিয়ে আসে। রেল ক্রসিং এর গেট পড়ে গেছে, মেয়েটার রিকশা থেমে গেছে। আমি তাকিয়ে আছি রিকশার দিকে। আমার হঠাৎ মনে হলো রিকশার ভাড়া দেবার মতো টাকা মেয়েটার কাছে নেই। তার চেয়ে বড় কথা, মেয়েটা ভয়াবহ ক্ষুধার্ত। রাতে সে কিছু খায়নি, এত বেলা হয়েছে এখনো কিছু খায়নি। মেয়েটা রিকশা থেকে নেমে পড়েছে, রিকশাওয়ালা কঠিন মুখ করে কি যেন বলছে। মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, সে হতাশ ভঙ্গিতে আশেপাশে তাকাচ্ছে। আমি এগিয়ে গেলাম, রিকশাওয়ালাকে বললাম, ভাড়া কত হয়েছে? 100 টাকা। ঢাকা শহরে রিকশা ভাড়া 100 টাকা? এই প্রথম শুনলাম। স্যার, আমি ইনারে নিয়ে সকাল থেকে ঘুরতাছি। এর বাড়িতে যাই, তার বাড়িতে যাই, কাঁদতে কাঁদতে ফিরে আসি। যাত্রাবাড়ি গেলাম, মগবাজার গেলাম, রামপুরা গেলাম। এখন আপনি বিবেচনা করেন 100 টাকা কমই চাইছে। আমারও তাই ধারণা। এই নাও রিকশা ভাড়া 100 টাকা, আর এই নাও 20 টাকা। বরফ দেয়া লাচ্ছি খাও, গরমে আরাম হবে। হিমু ভাই, মাফ করে দেন, আপনারা চিনতে পারি নাই। মেয়েটা হতভম্ব, আশেপাশের লোকজনও কৌতূহলী হয়ে তাকাচ্ছে। ট্রেন এসে গেছে। আমি তাকিয়ে আছি ট্রেনের দিকে। বৃষ্টি দেখলেই যেমন ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর মনে পড়ে, ট্রেন দেখলেই ট্রেনের ছড়া মনে পড়ে। রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম, স্টেশনের মিষ্টিকুল, শখের বাগান গোলাপ ফুল। ট্রেন চলে গেছে, রেলগেটের জটলা শেষ। শুধু আমি, মায়াবতী তরুণী এবং রিকশাওয়ালা আটকে আছি। দাদাজানের বাড়িটা বিশাল। সেই বিশাল বাড়ির দোতলায় একটা ঘর আমাকে দেয়া হলো। সেই ঘরে এই বাড়ির ছেলে মেয়েদের জন্য সার্বক্ষণিক প্রাইভেট টিউটর থাকেন। তার নাম কিসমত মোল্লা। তিনি যখন শুনেছেন আমি কোনো স্কুলে পড়িনি, বাবার কাছে পড়েছি, তখন একেবারে আকাশ থেকে পড়লেন। কি পড়েছো বাবার কাছে? ইংরেজি, অঙ্ক, বাংলা, ভূগোল আর নীতিশাস্ত্র। নীতিশাস্ত্রটা কি? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এসব। কি বলছো কিছুই তো বুঝলাম না। যেমন ধরুন মিথ্যা, মিথ্যা বলা মন্দ, তবে আনন্দের জন্য মিথ্যা বলায় অন্যায় নেই। মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। বলছো কি এসব? বুঝিয়ে বলো। যেমন ধরুন গল্প, উপন্যাস, এসব মিথ্যা, কিন্তু এসব মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। মৃন্ময় শব্দের মানে কি? মৃন্ময় হলো মাটির তৈরি। অমাবস্যা ইংরেজি কি জানো? জানি, অমাবস্যা হলো নিউ মুন। বলে নিউ মুন, কিন্তু আকাশে তখন চাঁদ থাকে না।